জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কার কি ভূমিকা ছিল এবং তিনি কাকে কিভাবে সহযোগিতা করেছেন সে বিষয়ে মুখ খুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। 4 পর্বের ইংরেজি লেখাটি প্রকাশিত হওয়ার পর থেকেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কি আছে শায়েরের সেই লেখায় তার প্রথম পর্বটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, ছাত্র আন্দোলন স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন স্যাট এবং শিবিরের মধ্যে জুলাই বিপ্লব এবং স্বৈরশাসক পতনের অবদান নিয়ে চলমান বাদানুবাদ দেখে আমি ও আমার সঙ্গীরা সত্যিটা স্পষ্ট করার সিদ্ধান্ত নিলাম। আমি তখন অন্য মহাদেশে থাকতাম এবং আন্দোলনের সময় হাজারো কাজের মধ্যে ডুবেছিলাম, তাই মাঠ পর্যায়ের সমন্বয়ের দায়িত্ব পড়ে আমার দীর্ঘদিনের আস্থাভাজন এক বন্ধুর উপর, যিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের জ্যেষ্ঠ সাংবাদিক। ঘটনার শুরু হয় ২৬ জুলাই রাত ১০টা ১০ মিনিটে। আমার সেই আস্থাভাজন বন্ধুর কাছে একটি বার্তা আসে, যেখানে তাকে 4 জন আন্দোলনকারীর জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে বলা হয়, যারা হাসপাতালে থেকে পালিয়ে পুলিশের নজরদারি এড়ানোর চেষ্টা করছিল। তারা তখন ইউএস এমবেসির কাছে একটি অ্যাম্বুলেন্সে আটকে ছিল। সঙ্গে সঙ্গেই সে আমাকে ফোন করে এবং সেই মুহূর্ত থেকে আমি সরাসরি এই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়ি। আমি তাকে আমাদের ইউএস এমবেসির পরিচিত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলি। সে কর্মকর্তাকে মনে করিয়ে দেয় যে এর আগে ইমরান আহমেদ ভূঁইয়ার ক্ষেত্রেও ইউএস এমবেসি আশ্রয় দিয়েছিল, যিনি সেপ্টেম্বর 2023-এ আওয়ামী লীগ সরকারের বিরোধী বিবৃতি দেওয়ার কারণে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে বরখাস্ত হয়েছিলেন। তবে এবার কর্মকর্তাটি জানান যে বিভিন্ন কারণে এটি সম্ভব নয়, যার মধ্যে একটি হলো সেই সময় দূতাবাসে কোনো রাষ্ট্রদূত ছিল না এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স হাসিনা সরকারের রোশানলে পড়তে চাননি। তবে তিনি ব্যক্তিগত উদ্যোগে তার পরিচিতদের সাথে যোগাযোগ করার আশ্বাস দেন। এদিকে আমার আস্থাভাজন বন্ধু তার অন্যান্য যোগাযোগ সূত্রে চেষ্টা করে, কিন্তু কোনো ফল মেলে না। শেষ পর্যন্ত যদি কিছুই না হয় তাহলে সে নিজেই আন্দোলনকারীদের তার বাসায় আশ্রয় দিতে প্রস্তুত ছিল। কিন্তু প্রায় 20 মিনিট পর ইউএস এমবেসির কর্মকর্তার ফোন আসে। তিনি জানান আন্দোলনকারীরা গুলশানের একটি বিদেশি সংস্থার অফিসে আশ্রয় নিতে পারবে এবং সেই অফিসের এক শীর্ষ কর্মকর্তা তাদের গ্রহণ করবেন। খবরটি পাওয়ার পর আমি সেই ছাত্রদের একজন সালমানের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি। পরবর্তীতে জানা যায় সে আসলে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। আমি ঢাকার বিভিন্ন সূত্রের সাথে কথা বলে গুলশান 2-এ নিরাপদে পৌঁছানোর রুট ঠিক করি। 4 জন ছাত্রকে 2টি রিকশায় বিভক্ত করে পাঠানো হয় এবং রাত 11টার মধ্যে তারা নিরাপদ আশ্রয়ে পৌঁছা যায়। তবে 28 জুলাই সকাল 9টার মধ্যে তাদের সেই স্থান ছাড়তে হবে, কারণ তখন অফিস খোলার সময়। পরের দিন 27 জুলাই শহীদুল আলম ভাই ছাত্রদের সম্পর্কে জানতে পারেন এবং সন্ধ্যায় তাদের নিজের আশ্রয় নেন। এ সময় আমরা ভেবেছিলাম তারা নিরাপদে আছে। এদিকে সালমান আমাকে ফোন করে জানতে চায় তারা কি আগামী 2-3 দিনের মধ্যে আন্দোলন নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করতে পারবে। আমি আমার আস্থাভাজন বন্ধুকে সালমানের পরিকল্পনা জানার জন্য বলি। সে শফিকুল আলম, তৎকালীন এএফপি ব্যুরো প্রধান এবং মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিনের সাথে কথা বলে। তারা জানায় ইএমকে সেন্টার সম্ভব নয়, কারণ সব বুকিংয়ের জন্য নিরাপত্তা অনুমোদন প্রয়োজন, আর ড্রিক গ্যালারি 10 আগস্টের আগে খোলা হবে না। তারা এই পরিকল্পনা বাতিল করার পরামর্শ দেয় এবং তা সালমানকে জানানো হয়। ফলে প্রদর্শনীর ধারণা তখনই বাদ দেওয়া হয়। 28 জুলাই দুপুর 12টা 9 মিনিটে সালমান আমার আস্থাভাজন বন্ধুকে একটি বার্তা পাঠায়, যেখানে আব্দুল কাদেরের জন্য একটি নিরাপদ আশ্রয় খোঁজার অনুরোধ করা হয়। আমি তখন ঢাকায় আমার এক পরিচিতের সাথে যোগাযোগ করি, যিনি একটি দূতাবাসে কাজ করেন। তিনি কাদেরকে গুলশানের নিজের বাসায় আশ্রয় দিতে সম্মত হন। তবে অফিস শেষে বিকাল 4টার পরে তিনি তাকে নিতে পারবেন। কাদের তখন শনির আখড়ায় ছিল, তাই সরাসরি গুলশানে যাওয়া সম্ভব ছিল না। ফলে কাদেরকে মাঝপথে আসতে বলা হয়। এই পর্যায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের খবরাখবর সরাসরি মনিটর করা শুরু করেন। মীর হেলাল বিএনপির চট্টগ্রাম অঞ্চলের শহর সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে, যিনি কাদেরের আশ্রয়দাতার সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। সেই রাতে আমরা জানতে পারি যে স্যাডের 6 জন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বকর মজুমদার এবং নুসরাত তাবাসসুম ডিবি অফিস থেকে আন্দোলন বন্ধ করার ঘোষণা দিয়েছে। আমরা অবাক হয়ে যাই। তবে রাত 9টা 50 মিনিটে সালমান আমাদের জানায় যে আন্দোলন চলবে এবং কাদের, হান্নান, রিফাত ও মাহিন নেতৃত্ব দেবে। আমি পরামর্শ দেই 4 জন নতুন নেতা যেখানে আছেন সেখান থেকেই একটি ভিডিও বার্তা রেকর্ড করতে। সালমান সেই বার্তার খসড়া পাঠায়, যা আমি সম্পাদনা
করি এবং আমার আস্থাভাজন বন্ধু সেটি ইংরেজিতে অনুবাদ করে। রাত 11:04 মধ্যে বার্তাটি সালমানের কাছে পাঠানো হয়, তবে বার্তাটি কোথাও প্রকাশিত হয়নি। রাত 11:35 সালমান আমাদের জানায় যে তাদের থিঙ্ক ট্যাঙ্ক এখনও সিদ্ধান্ত নিচ্ছে তারা কি এখনই শেখ হাসিনার পদত্যাগ দাবি করবে নাকি আগের 9 দফা দাবিতেই অটল থাকবে। শেষে তারা 9 দফাতেই থাকার সিদ্ধান্ত নেয়। ঠিক রাত 12টায় স্যাডের লেটার হেডে চূড়ান্ত বার্তাটি প্রকাশ করা হয়। কাদের বাংলা ও ইংরেজি দুই ভাষায় ভিডিও বার্তা রেকর্ড করে এবং আমি সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করি। বাকি 3 জনও তাদের ভিডিও বার্তা প্রকাশ করে। পরের দিন 29 জুলাই বিকাল 4:50 সালমান আবার ফোন করে এবং হান্নান, রিফাত, মাহিন ও মেহেদির, যিনি পরে চট্টগ্রাম ছাত্রদলের জাহাঙ্গীরনগর ইউনিটের আব্দুল গফফর জিসান বলে পরিচিত হন, জন্য একটি নিরাপদ আশ্রয়ের অনুরোধ করে। তারা তখন গুলশানের নর্থ অ্যান্ড কফি রোস্টার্সে বসেছিল এবং দ্রুতই তাদের নিরাপদ স্থানে যেতে হতো, কারণ 1 ঘন্টার মধ্যে কারফিউ শুরু হবে। আমার আস্থাভাজন বন্ধু ফ্রেনেটিকভাবে তার পরিচিতদের ফোন করতে থাকে, কিন্তু কোনো ফল মেলেনি। শেষ পর্যন্ত তার 2 বন্ধু ফাহিম আহমেদ এবং আন্দালিব চৌধুরী তাদের বনানীর বাসায় আশ্রয় দিতে রাজি হন। ছেলেরা তখন নর্থ অ্যান্ড থেকে বেরিয়ে বনানীর এক কোচিং সেন্টারে লুকিয়েছিল। আন্দালিব তাদের সেখান থেকে নিয়ে আসে। আন্দালিব একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং 18 জুলাই থেকে কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। ছেলেরা তার আশ্রয়ে নিরাপদ বোধ করে, তবে আমার আস্থাভাজন বন্ধু জানায় যে ফাহিমের পেশাগত জীবনের ঝুঁকি এড়াতে পরদিন সকালে ছেলেদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এরপর আবার শুরু হয় নিরাপদ আশ্রয়ের খোঁজ। কাদেরের আশ্রয়দাতাকে জিজ্ঞেস করা হয়, তবে তার বাসায় আর জায়গা ছিল না। তবে তিনি পুরান ঢাকায় একটি নতুন আশ্রয়ের ব্যবস্থা করেন। ছেলেদের বনানী থেকে পুরান ঢাকায় নেওয়া কঠিন হয়ে পড়ে, তাই রেজার সহায়তা নেওয়া হয় এবং তিনি সম্মত হন। পাশাপাশি আমি বিকল্প আশ্রয় হিসেবে মিরপুর ডিওএইচএসে একটি বাসার ব্যবস্থা করি ও আমার আস্থাভাজন বন্ধুর কাছে সেই ঠিকানা পাঠাই।